আপনারা যারা এখন এই মুহূর্তে টেলিভিশন অনুষ্ঠান দেখছেন তো দেখবেন অবশ্যই ইউটিউবে গিয়ে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে শেয়ার করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই অনুষ্ঠান দেখতে পারেন। এই আর্জি থাকলো এই কারণের জন্যই, কারণ এসআইআর নিয়ে, এসআইআর নামটা বলতে একটু কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, ভোটার তালিকা তৈরি নিয়ে আগে পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে বা গণতন্ত্রে এত জটিলতা কখনো তৈরি হয়েছে কিনা সেটা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের স্মৃতিতে আছে কিনা তারা বলতে পারবেন। তবে আমার যতদূর ধারণা আছে আগে কখনো ভোটার তালিকা তৈরি নিয়ে এত সংশয়, এত গণ্ডগোল, এত রাজনৈতিক চাপানুতোর, এত ডিবেট অর্থাৎ বিতর্ক দুই রাজনৈতিক দলের মধ্যে, এত চড়া কথায় একে অন্যকে আক্রমণ করা এই ঘটনাগুলো ঘটেনি। এই প্রথম বাংলার মানুষ দেখছেন যে এসআইআর জুজু গ্রাস করছে কিছু কিছু অঞ্চলকে, কিছু মানুষকে, কিছু কনসেপশনকে, কিছু ধারণাকে, কিছু দলকে। এসআইআর কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা বহু প্রোগ্রামে করেছি। তবে এই এসআইআর হবেই, এসআইআর বাংলাতে করতেই হবে বলে যেরকমভাবে বিজেপি বলছে, প্রথম দিকে এসআইআর করা যাবে না এরকম বললেও তৃণমূল এখন বলছেন যে একজনও বৈধ ভোটারের নাম কেটে বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারের নাম কেন কাটা হবে বা কী জন্য কাটা হবে বা নির্বাচন কমিশন সেই বিষয়ে কিছু ভাবছেন কিনা সেটা তো অবশ্যই একটা প্রশ্নের জায়গা থাকছে। কিন্তু সংশয় হচ্ছে এখানে যে এই যে ভোটার তালিকা যে সংশোধন হবে বা ইন্টেন্সিভ রিভিশন হবে, সেই ইন্টেন্সিভ রিভিশনে কি হতে পারে? সত্যি কি আপনার জন্য কোনো আতঙ্কের বিষয় আছে? এটা কেউ পরিষ্কার করে মানুষকে বলছেন না। কেন বলছেন না তার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা বা কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার বিষয় আছে কিনা এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা তৈরি নিয়ে একটা চূড়ান্ত বিভ্রান্তিকর পরিস্থিতি এখন এই বাংলার গ্রামে গঞ্জে থাকা মানুষকে খানিকটা আতঙ্কে রেখেছে। এ কথা বলতে আমার কোনো আপত্তি নেই, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে একটা ম্যাপিংয়ের কাজ আমরা আগেও খবর করেছিলাম যে 15 তারিখের মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ম্যাপিং তৈরি করতে বলেছেন। সেই ম্যাপিংটা কিসের ভিত্তিতে হবে? যে 2002-তে যখন এসএসআর হয়েছিল, অর্থাৎ আরেকবার, আমি আরও সোজা করে বলি, যখন আরেকবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল সার্বিকভাবে তার সঙ্গে এখনকার বর্তমান পরিস্থিতি কি, আসুন সেই পরিস্থিতি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের সামনে তুলে ধরি, যেটা গতকাল জমা পড়েছে, আজকে সেটা মিডিয়ার সামনে এসছে। দেখুন, 2002-তে যে তালিকা ছিল তার সঙ্গে অনেক নাম মিলছে না। প্রতিটি জেলায় অর্ধেক নাম এখনো অধরা। ম্যাপিংয়ের আপলোডিং বিবরণের যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বাংলায় 10 কোটি মানুষের মধ্যে 3 কোটি 48 লক্ষের মতো নাম পাওয়া যাচ্ছে। তার মধ্যে ঝাড়গ্রামে 51.36% মিলেছে, পশ্চিম মেদিনীপুরে 62.94% নাম মিলছে, কালিম্পংয়ে 65.27% নাম মিলছে, আলিপুরদুয়ারে 50%-এর কাছাকাছি, সেটা 53.73% নাম মিলছে, পুরুলিয়া পশ্চিমের একটি জেলা পশ্চিমবঙ্গের, সেখানে 61.29% নাম মিলছে, উত্তর কলকাতায় 55.35% নাম মিলছে, মালদাতে 54.49% নাম মিলছে। উত্তর কলকাতার ভোটার তালিকার ম্যাপিংয়ে 55% নাম মিলছে। আর এই তথ্য সামনে আসতে খুব স্বাভাবিকভাবেই হিমশিম খেয়ে গেছে নির্বাচন কমিশন। অর্থাৎ অলমোস্ট 50%-এর কাছাকাছি নাম মিলছে, তাহলে বাদবাকি নামগুলো মিলছে না কেন? কোনো কোনো ক্ষেত্রে ভোটার তালিকায় নাম বেড়েছে, আবার কোথাও ভোটার তালিকায় সংখ্যাটা অত্যাধিকভাবে কমে গেছে, মিলছে না 2002-এর সঙ্গে। কেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব। এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের পরিবারকে টার্গেট করা হচ্ছে,
চাঞ্চল্যকর একটা অভিযোগ কিছুক্ষণ আগে খবর করতে গিয়ে হাসি পাচ্ছিল যে 60 থেকে 72 বছরের বয়স্ক মানুষেরা এই প্রথমবার নাকি এসে অ্যাপিল করছেন যে তাদের নাম তুলতে হবে। দেখুন, জীবন সায়ান্নে এসে তাদের মনে পড়লো যে ভোটার তালিকায় নাম তোলাটা প্রয়োজন। প্রশ্ন, তাহলে কি তারা আগের ভোটগুলোতে কখনোই ভোট দেননি? এখন তারা নাম তুলতে আসছেন কেন? এই অভিযোগও কিন্তু একটি পার্টিকুলার মঞ্চ থেকে এসছে, আপনাদেরকে শোনাবো ঠিক কী অভিযোগ রয়েছে। কিন্তু তার আগে আমি পরিচয় করে দিই যাদের সঙ্গে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এনবিএসটিসির চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। আমি পার্থদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত, বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত আমাদের সঙ্গে স্টুডিওতে, প্রীতমকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন, ভাস্কর বাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, তিনি স্টুডিওতে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের সঙ্গে আরেকজন আজকে মুখপাত্র থাকবেন, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, তিনিও আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন স্টুডিওতে। আমি প্রথম পার্থদাকে দিয়ে শুরু করি। পার্থদা, এই যে আলিপুরদুয়ার, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে 53.73% নামের মিল পাওয়া যাচ্ছে। কোথাও ভোটার বেড়েছে, কোথাও মারাত্মকভাবে ভোটার কমছে, আগেরকার যে তালিকা তার সঙ্গে নাম মিলছে না। এই যে গন্ডগোলটা ধরা পড়ছে, এটা কেন হচ্ছে? দেখুন, এসআইআর এর যে টাইমিং বা এসআইআর এর যে সময় সীমা দেওয়া হচ্ছে একদম নির্বাচনের মুখে, এই জায়গাটায় আমরা চরম বিরোধিতা করছি। এবং এই 2002 ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং করতে গিয়ে যেটা আপনারাই তথ্য উন্মোচন করলেন, 50% নাম মিলছে, তাহলে একটা বড় অসঙ্গতি থাকার সম্ভাবনা রয়েছে ফাইনালি যখন লিস্টটা পাবলিশ হবে। তো বেশ কিছু মানুষ হয়তো প্রপার ডকুমেন্টেশন তারা প্লেস করতে পারবে না, এই কারণেই পারবে না, একদিকে সময়সীমা, অপরদিকে যে মানুষের কাছে যে অ্যাভেলেবেল ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলোকে কিন্তু সেই 11টা তালিকার মধ্যে সেগুলো বেশিরভাগ নেই। তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র দিতে সমর্থ হবে কিনা, এটা একটা সন্দেহান বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আসছে, আপনারা জানেন উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বিভিন্ন জায়গায় যে বিপর্যয়ের সম্মুখীন সম্প্রতিকালে সাধারণ মানুষ হয়েছে, কারো বাড়ি ভেঙেছে, কারো ঘর বাড়ি সব ফেটে গিয়েছে, সেই জায়গায় তার কাছে প্রয়োজনীয় নথি কতটা থাকবে, সে কতটা সেটা দাখিল করতে সমর্থ হবে, এটা একটা বড় কথা। এবং আপনারা দেখুন, আমি এর আগেও ডিবেট গুলোতে একই কথা বারবার বলছি, আবার রিপিট করতে হচ্ছে আমার, যে নির্বাচনে একটা যখন ঘোষণা হয় তারপরে যত রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে এত প্রচার করা সত্ত্বেও ভোটের প্রাপ্ত ভোটের যে ভোটের সংখ্যাটা কত 60% 70%-এর বেশি হয় না। অর্থাৎ কখনোই আমরা 100% বা 90% ভোট পোল সার্বিকভাবে দেখিনি। সেখানে মাত্র 15 বা 20 দিন বা 1 মাসের মধ্যে এসআইআর এর নামে এই যে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা বা প্রয়োজনীয় ফর্ম ফিলিং করা, ডকুমেন্টস দেওয়া, ভোটের ছবি দেওয়া, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানুষ কতটা দিতে সমর্থ হবে। এবং বেশ কিছু মানুষ, আমাদের রাজ্যের মানুষও বাইরে কাজ করে, বাইরের রাজ্যের মানুষ এখানে কাজ করতে, তো স্বাভাবিকভাবে তারা কতটা এসে এখানে সে প্রপার ডকুমেন্টেশন করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ধন্দে রয়েছে। তাই আমরা বলেছি যে একটা ইউনিভার্সাল সার্বিকভাবে একযোগে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়ে এসআইআর সারা দেশ জুড়ে করা হবে। পার্টিকুলার নির্বাচনের আগে এক একটা রাজ্যে এই যে করা হচ্ছে, বিশেষ করে বিহারে, তারপরে এই যে বাংলায়, ঠিক ভোটে, আর বাংলার ভোটের আর 4 মাস বাকি রয়েছে কার্যত। তো তার আগে এই যে তড়িঘড়ি এসআইআর এর নামে মানুষকে এই যে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে এবং মানুষ একটা শঙ্কায় ভুগছেন যে আদতে তার নাম সঠিকভাবে উঠবে কিনা। এবং এখানে কিন্তু বহু যোগ্য
ভোটারের নাম বাদ যাওয়ার একটা প্রভূত সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। বেশ, আমি ঠিক এই পার্থদার যে সংশয় আপনি জানাচ্ছেন সেটা নিয়ে আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, বিজেপি এখনো সম্পূর্ণভাবে, আমি বিজেপির কোনো নেতা বা নেতৃত্বকে বলতে শুনিনি যে এই সমস্যাগুলোর জন্য এত দ্রুত এসআইআর করা সম্ভব নয়। যেগুলো পার্থদা বলছেন তার সঙ্গে কোনোটাতেই আপনারা একমত হবেন না, এটা স্বাভাবিক। পার্থদা বলছেন যে অল্প সময়, ঠিক ভোটের আগে, যেটা কংগ্রেসের একই মতামত। আমি দেখবে যখন সুস্মিতাদির কাছে আসবে একই কথা বলবে। তৃতীয়ত তিনি বলছেন যে দুর্যোগের একটা পরিস্থিতি, সেক্ষেত্রে ডকুমেন্টেশন করা যাবে কি না অল্প সময়ের মধ্যে। 4 নম্বর হচ্ছে যে বাইরের রাজ্যে বিভিন্ন মানুষ থাকেন, তারা এসে ডকুমেন্টেশন করতে পারবেন কিনা। এই কোনোটাকেই অ্যাডমিট না করে বিজেপির অবস্থান এটা যে এসআইআর হওয়া উচিত, এসআইআর হবে, এবং এসআইআরের সর্বতোভাবে রাস্তায় নেমে বিজেপি আন্দোলন করবে যদি এসআইআর কোথাও আটকানো হয়, সেটাও বিজেপির তরফ থেকে পরিষ্কার করা হয়েছে। আমার প্রশ্ন প্রীতমের কাছে এগুলো নিয়ে নয়, কারণ এগুলোকে সরাসরি প্রীতম কন্ডেম করবে এক্ষুনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন এই যে ম্যাপিংটা হলো, এই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে ভোটার আসছে হচ্ছে 3,48,00,000, বিভিন্ন জেলাতে প্রায় 50%-এর কাছাকাছি, কোথাও 40%, 45%-এর কাছে ভোটার তালিকা মিলছেই না। এটাকে তো আমি একটা গড়মিল বলতে পারি, মিলছে না যখন। এটা কেন হচ্ছে প্রীতম, বা এর পেছনে কি কারণ? আর এই এসআইআর করে এই জায়গাগুলোকে এত তাড়াতাড়ি এই শর্ট স্প্যানে মিটিয়ে ফেলে একটা সঠিক ভোট প্রক্রিয়া মানুষকে উপহার দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে? বিজেপি নামক রাজনৈতিক দলটি কি মনে করছে? কথা বলছি যে আমাদের ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক দেশ, এবং আপনার একটা কথা আছে যে আপনার ডেমোগ্রাফি ইজ ডেমোক্রেসিস ডেস্টিনি। যদি ডেমোগ্রাফিটা বদলে যায় তাহলে সেই ডেমোক্রেসির ডেস্টিনি চেঞ্জ হয়ে যায়। যেটা মুর্শিদাবাদে হচ্ছে, যেটা আমাদের সাউথ 24 পরগনার জায়গায় হচ্ছে, আমাদের মোথাবাড়ির থেকে মালদা সব জায়গায় হয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন। এখানে 326 বলে একটা আর্টিকেল আছে। ওই রাহুল গান্ধীর মতো ফাঁকা কনস্টিটিউশন নিয়ে ভারতীয় জনতা পার্টির কেউ যায় না বা ঘোরে না। এটা হচ্ছে 326 আর্টিকেল মেনে পুরো এসআইআরটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশন কীভাবে এসআইআর করছে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে ম্যাপিং করেছে কোনো সফটওয়্যারের মাধ্যমে, তারা বিভিন্ন রকমের ডেটা পেয়েছে, এবং সেটা এখনও তালিকা প্রকাশ করেছে বলে আমার জানা নেই। আপনার সূত্রের মাধ্যমেও তো খবর পেয়েছেন, অনলাইনে এটা এসেছে। হ্যাঁ, অনলাইনে ছিল, হ্যাঁ, কিছু জেলা এসেছে। হ্যাঁ, তো কিছু জেলা এসেছে। এবার ধরুন কেন নেই, কিসের জন্য নেই, ওনারা লিস্ট প্রকাশ করে কি বলেছেন যে আপনারা এবার যারা যারা নেই তারা সবাই মিলে ইনভিটেশন ফর্ম আমাদেরকে আবার সাবমিট করুন বা কি? সবটাই নির্বাচনী প্রক্রিয়া, সবটাই নির্বাচন কমিশন দেখছেন, সবটাই ভারতবর্ষের কনস্টিটিউশন মেনে, ভারতবর্ষের ডেমোক্রেটিক স্বার্থে, ভারতবর্ষের ডেমোক্রেসির স্বার্থের জন্য আজকে ওনারা করছেন। এবং ভারতীয় জনতা পার্টি যা ভারতবর্ষের সংবিধান মেনে যে কোনো কাজ হবে, তার সাথে যে কোনো কাজ ভারতবর্ষের সংবিধান মেনে হবে, সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এবং অ্যাজ এ পার্টি হিসাবে আমরা সবসময় সাপোর্ট করে এসেছি, আগামী দিনেও করব। এবং দেখুন, আজকে ইলেকশন কমিশনার আপনার ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওখান থেকে কিছু ডেটা বাদ হয়েছে। ওনারা এখনও জানাননি যে যারা যারা ডেটা বাদ হয়েছে তাদের পুরো তালিকা আমাদের হাতে আসেনি। আপনারা বলছেন যে ওনারা নাকি অনলাইনে দিয়েছেন, তো অনলাইনে গিয়ে যে কেউ দেখতে পারে তার নাম আছে কি না। যদি না থাকে তাহলে আবার তারা অ্যাপ্লাই করতে পারে, তার এনুমারেশন ফর্ম আছে। এবং আমরা জানি যে প্রত্যেকে, আমরা যারা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমরা যেভাবে আছি, তাদের প্রত্যেক রাজনৈতিক দলের একটা করে বিএলএ আছে। এবং এই বিএলএরা, এই ধরুন আজকে এই কিছুদিন আগে আমরা জানি যে বিহারের আপনার এসআইআর কমপ্লিট হয়েছে, এবং এটা হচ্ছে তার ফাইনাল লিস্ট। এটা ইলেকশন কমিশনের এক্ষুনি আপনি যদি টুইটার হ্যান্ডেলে যান তো এটা পেয়ে যাবেন, ওখান থেকে আমি জাস্ট ডাউনলোড করেছি। ওখানে পরিষ্কার বলছে, কারণ প্রত্যেকের আপনার বিএলএ আছে। তো সেখানে আম আদমি পার্টি থেকে বহুজন সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টি তাদের যে দিচ্ছে, বা কংগ্রেস থেকে শুরু করে আরজেডি, তারা ওখানে কোনো বিএলএ শুধু এক্সক্লুশনের জন্য ভারতীয় জনতা পার্টি দিয়েছে আপনার 16টা নাম, লাস্টে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দিয়েছে 130টা। তো টোটাল আপনার এক্সক্লুশনের জন্য 119টা নাম এসছে। এটা হচ্ছে ইলেকশন কমিশনের ফর্ম। তো যা আছে সবটা পাবলিক ডোমেনে আছে, এবং পাবলিকের সাথে কথা বলে, পাবলিককে সাথে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেক জায়গায়, প্রত্যেক বুথে সেই বিএলএদের সাথে নিয়ে এই পুরো প্রক্রিয়াটা চলছে। এবং তাতে যদি আজকে পার্থ অনেক কথা বললেন যে
নর্থ বেঙ্গলে নাকি বর্ষা হয়েছে, সেই জন্য অনেকের ঘরটর ভেঙে গেছে। হ্যাঁ, ঘর তো ভেঙে গেছে, বিকজ ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর চুরি করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় পাকা ঘর তৈরি করে দিতে পারেনি। এবং ধরুন ওখানে যারা ভেঙে গেছে বা চলে গেছে তাদের ডকুমেন্টস আপনার নেই বলছেন, এটা পার্থদার ক্লেম করে বলছেন। দেখুন, আজকে যদি আমার আস্তে আস্তে আমার পার্সটা চুরি হয়ে যায়, ওটার মধ্যে আমার সব ডকুমেন্টস আছে, যদি চুরি হয়ে যায় আমাদের প্রক্রিয়া আছে কী করে আমরা ডকুমেন্টস পেতে পারি। তো প্রত্যেকে পেতে পারেন। এবং ওখানে যেন ত্রাণ বিলি হবে, ওখানে যেরকম আপনার গভর্নমেন্ট তার সামগ্রী পৌঁছে দিচ্ছে, গভর্নমেন্ট থেকে আমি শুনেছি মমতা ব্যানার্জি থেকে এটাকে কিছু টাকা দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে দেওয়া হয়েছে? কোনো সিটিজেনশিপ না দেখেই কি দিয়ে দেওয়া হচ্ছে? কোনো ডকুমেন্ট ছাড়াই ওখানকার ডিএম তার টাকা দিয়ে দেবে? সেটা হতে পারে না। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি সরকার যা বলে তা উল্টো করে। এই প্রথম দিন থেকে এরা এসআইআর নিয়ে নানান কথা বলছিল। কেউ বলছিল বোম মেরে দেবে, কেউ বলছিল ভেঙে দেবে, কেউ বলছিল ভারতীয় জনতা পার্টি নাকি অফিস ঘেরাও করবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাদের বাড়ি ঘেরাও করবে, ইলেকশন কমিশনারকে ঘেরাও করবে, ইলেকশন কমিশনার কোন হরিদাস পাল, এরকম নানা রকম কথা, নানাবিধ নোংরা কথাবার্তা এই আমরা বাংলার বুকে আমরা শুনেছি। এবং আমরা সেখানে মানে পেছনে ভারতীয় ফ্ল্যাগ রেখে কী করে ভারতীয় ইনস্টিটিউশনকে গালাগাল দিতে হয় সেটা মমতা ব্যানার্জি থেকে দেখেছি। আমি ঠিক এর উল্টোটা পার্থদার থেকে একবার দ্রুত জিজ্ঞেস করে নেব। পার্থদা, এই যে অবস্থা পুরোটা সংবিধান মেনে হচ্ছে, গণতান্ত্রিকভাবে হচ্ছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন, এই সংশোধনের ক্ষেত্রে কোনো বাধা থাকার প্রয়োজন নেই, দরকার নেই। বিহারের একটি এক্সাম্পল প্রীতম তুলে বললেন যে বিএলএ থাকে, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা থাকে তারা থাকে, সমস্ত রাজনৈতিক দলের থাকে। তাহলে সেখানে মানে আপনার এই সন্দেহের ঊর্ধ্বে এসআইআর কেন উঠতে পারছে না? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষে যতগুলো ইনস্টিটিউশন আছে যেগুলোকে আমরা নিরপেক্ষ বলবার চেষ্টা করি, অথচ তারা নিরপেক্ষ কতটা সেটা কিন্তু বহু কার্যকলাপে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। এবং যেভাবে বিজেপির নেতৃত্বরা বারে বারে বলছে বাংলায় 1.5 কোটি মানুষের নাম এসআইআর হলে বাদ যাবে, পার্টিকুলার তারা বেশ কিছু কনস্টিটিউশন ধরে ধরে বলবার চেষ্টা করছে, এখান থেকে কিন্তু স্পষ্ট তাদের ইন্টেনশনটা কি। তারা পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে চাইছে নির্বাচন কমিশনকে সামনে রেখে, এবং যে বাংলায় তাদের সুপ্ত ইচ্ছে যে বাংলাকে রাজনৈতিকভাবে দখল করা, যেটা তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে করতে পারছে না, এসআইআর কে কাজে লাগিয়ে ইন্টেনশনালি বেশ কিছু কনস্টিটিউয়েন্সি ধরে ধরে মানুষের নাম বাদ দিয়ে, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে তারা এই কার্যটা করতে চাইছে। তাদের এই ম্যাল ইন্টেনশনটা বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস স্পষ্ট উপলব্ধি করতে পারছে বলেই আজকে আমরা কিন্তু এটার প্রতিবাদ করছি। বিগত দিনে আমরা দেখেছি কিভাবে এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিজেপি তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ সিদ্ধ করেছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য। একেবারে আপনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মধ্যে ম্যাল প্র্যাকটিস রয়েছে। পার্থপ্রতিম রয়, আপনি হয়তো আমাদেরকে আর সময় দিতে পারবেন না, অন্য প্রতিনিধির কাছ থেকে আমরা অবশ্যই পাল্টা তৃণমূলের তরফে আমরা নেব। পার্থদা, যদি মনে হয় অনুষ্ঠানের সঙ্গে থাকবেন থাকতে পারেন, যদি ব্যস্ততা থাকে তবে অনুষ্ঠানে আপাতত ধন্যবাদ পার্থদাকে। আমরা ফিরে আসলাম। অবশ্যই আমরা এরপরে স্টুডিওতে অনির্বাণকে পাবো, সুস্মিতাদির কাছে যেতাম, কিন্তু টেকনিক্যালি একটা কারণের জন্য দ্রুত আমি ভাস্করদার কাছে যাব। ভাস্করদার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে ভোট কর্মী ঐক্য মঞ্চের তরফে তাদের সদস্য স্বপন মণ্ডল তিনি কি বলছেন এই বিএলওদের হুমকি নিয়ে একবার শোনাবো, শুনুন। বলতে আপনারা জানেন যে এসআইআর এর কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে, এবং তার আগে ম্যাপিং হচ্ছে আর কি, যারা বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ম্যাপিংটা হচ্ছে আর কি, এটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ম্যাপিং করতে গিয়ে আর কি যে বিএলওদের হুমকির মুখে পড়তে হচ্ছে। কোথাও কোথাও সে হুমকিতে কাজ না হলে বিএলওদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনকি মানে পকেট দেখিয়ে আর কি, মানে পকেটে রিভলভার আছে বা কোনো মেশিন আছে আর কি, এটা দেখিয়ে ভয় দেখানো হচ্ছে আর কি। মূল কারণ হচ্ছে যে কিছু লোককে ভোটার লিস্টে নাম তুলতে বলছে যাদের বয়স 72 বছর, যাদের বয়স হচ্ছে 62 বছর। আজকে আমরা 2টোর সময় ডেপুটেশনও দিতে যাচ্ছি, সরাসরি কথা বলবো আর কি, নির্দিষ্ট এলাকা ভিত্তিক ধরে ধরে কোথায় কি গণ্ডগোল হচ্ছে সেগুলো আমরা রিপোর্ট ওনাদের হাতে তুলে দেবো। মানে হুমকিটা মূলত দেওয়া হচ্ছে যে নতুন ভোটার যাদেরকে ইনক্লুড করতে চাইছে তাদের নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। কারণ একটা লোক এসে যদি তার বয়স যদি 72 বছর হয়, তিনি যদি বলেন যে আমি প্রথম ভোটার লিস্টে নাম তুলবো, এবং তাকে যখন আধার কার্ড দেখানো হচ্ছে, ডকুমেন্টস দেখাতে বলছে যে এখন একটা আধার কার্ড দেখাচ্ছে, আবার কালকে আবার নতুন করে একটা আধার কার্ড দেখাচ্ছে। রাজনৈতিক পরিচয় না দিলেও তারা যে শাসক দলের দুষ্কৃতি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এলোরা শুধু আমরা নয়, মানে বিএলও হিসেবে যারা কাজ করছেন সারা রাজ্য জুড়ে,
তারা আতঙ্কের মধ্যে আছেন, ওই জন্য তাদের নিরাপত্তার দাবি নিয়েও আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি। ভাস্করদা, প্রবলেমটা হচ্ছে এখানে যে যারা বিএলও হিসাবে কাজ করে তাদের একদম মানুষের কাছে গিয়ে কাজ করতে হয় এবং অভিজ্ঞতাটা তাদের অনেক বেশি থাকে। আপনিও মানে বহুবার হয়তো বিএলও হিসাবে কাজ করেছেন বা ভোট প্রক্রিয়াতে কাজ করেছেন, যেহেতু আপনি সরকারি একজন কর্মচারী, আমি সেই আঙ্গিকে বলছি। এবার এই যে অভিযোগটা আসছে যে 72 বছর বয়সে একজন তিনি নতুন করে নাম তোলার কথা বলছেন, অভিযোগ কি আসলো? স্বপনবাবু বললেন যে পরিবারদেরকে একটা সেন্সিটিভ জায়গা, পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে বা বাবা মা, তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এই ঘটনাগুলো ভোটের আগে নাম তোলার ক্ষেত্রে বিএলওদের আর কি কি ভয়াবহ পরিস্থিতির সামনাসামনি হতে হয়, যেটা হচ্ছে সেই সম্পর্কে বা আপনি কি বলবেন? আপনি ঠিকই বলেছেন। আমি নিজেও প্রায় 10 বছর ধরে বিএলওর কাজ করেছি। 2022 সালে সেটাকে আমি ছাড়ি আর কি। সমস্যাটা হচ্ছে যে এমনি সাধারণ সময়ের পরিস্থিতি আর অন্য সময়ের পরিস্থিতির মধ্যে আসমান জমির তফাৎ আছে। যদিও যখন এমনি আমি যদি পিস টাইম আর ওয়ার্ড টাইম বলি আর কি, এখনটাকে যদি ওয়ার্ড টাইম হিসেবে গণনা করেন, মানে গণ্য করেন, এমনি পিস টাইমেও কিন্তু আমাদের কাছে, আমাদের যেহেতু আমরা কাজ করেছি এই সিস্টেমের মধ্যে ছিলাম, মানে আছি এবং জানি, খবর পাই, দক্ষিণ 24 পরগনা সহ বাংলাদেশ বর্ডার এরিয়াতে বিস্তীর্ণ জায়গাতে এই অভিযোগ আছে যে এই কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গ তারা টাকা নেওয়ার বিনিময়ে নাম তুলে দেন। সেটা পলিটিক্যাল প্রেসারই নামটা তুলতে হয়। এটা হয়ে আসছে পশ্চিমবঙ্গে দীর্ঘকালের, এটা মানে রেওয়াজ রীতি, সেই নিয়ে বহু কিছু হয়েছে, দেখেছেন। এখন ইন্টেনসিভ এই যে রিভিউটা, সেই রিভিশনটা হতে গিয়ে যেটা সমস্যা জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের উপরে যে রাগ রাজনৈতিক দলের, এই এসআইআরকে করতে দেব না বলে যে ধনুক ভাঙা পণ তারা করে রেখেছেন, এর প্রথম যে মানে এটা যদি হিট বলেন, সেই হিট জেনারেশনটা গিয়ে পরে প্রথম পুড়ছে হচ্ছে বিএলওরা। কারণ বিএলওরাই কমিশনের প্রতিনিধি হিসেবে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। এবার সেখানেই যখন সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিবর্গ বলছেন যে এই কমিশনের লোকরা যখন আপনার বাড়িতে যাবে কাজকর্ম করতে, তখন একটু খাতিরদারি করবেন, তো সেই খাতিরদারি করতে গিয়েই তাকে তার সাঙ্গপাঙ্গরা গিয়ে পরে তাকে বাড়ি থেকে হুমকি দিয়ে আসছে যে আপনি কাজ করতে যাবেন না, কারো নাম বাদ দিতে পারবেন না, কে কি আছে যা আছে সেটাকে অ্যাজ ইট ইজ থাকতে দিন, না হলে পরে আপনার পরিবারবর্গকে দেখে নেওয়া হবে, আপনাকে চাকরি করতে দেওয়া হবে না, পরে এই কাজ শেষ হয়ে গেলে তখন আপনাকে নিরাপত্তা কে দেবে। কোথাও কোথাও আর্থিক প্রলোভন আছে, কোথাও কোথাও বলে দেওয়া হচ্ছে যে আপনি শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিন, সই করে দিন আর ওটিপিটা দিয়ে দিন। এবং সেই কাজটা করতে যাচ্ছে কারা না, ব্লক অফিসে যারা অস্থায়ী কর্মচারী কাজকর্ম করছেন বিভিন্ন জায়গাতে, সব অস্থায়ী কর্মচারীকে কিন্তু দেখে দেওয়া ঠিক নয়, জায়গায় জায়গায় তারা গিয়ে পরে বিএলওদেরকে বলছেন যে ওটিপিটা দিয়ে দিন, বাকিটা আমরা হচ্ছে করে নেব, মানে আমাদের পার্টির ছেলেপিলেরা করে নেবে। এই পরিস্থিতি হয়ে আছে এবং এর কারণের জন্যই আজকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, কমিশনার নিজে আমাদের সাথে বসেছিলেন, যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন, আমরা তাদের নিরাপত্তার দাবি জানিয়েছি। আমরা এটা জানি যে সমস্ত জায়গাতে বিএলওদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেই কারণে আমরা আরও স্পেসিফাই করে বলেছি যে যেখানে যেখানে গত লোকসভা ইলেকশনের সময়ে বা তার আগের ভোটগুলোতে যেখানে যেখানে ভোটের দিনে হিংসার ঘটনা ঘটে, সেই স্পর্শকাতর বুথগুলোকে চিহ্নিত করে সেই বুথগুলোতে যারা মানে এসআইআরের কাজ করার জন্য যেসব বিএলওরা নিযুক্ত থাকবেন তাদের জন্য দরকারে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কারণ আমরাও চাই যে এই যে এসআইআরটা হবে তারপরে ভোটার লিস্টে যেন একজনও ভুয়া ভোটার না থাকে, আবার এমনও যেন ঘটনা না ঘটে যে একজন যোগ্য ব্যক্তি তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারলেন না, তেমনও যেন না হয়। এই যে মানে অভিযোগগুলো আসছে যে যোগ্য ভোটার দিকে বাদ দেওয়া হবে, এই প্রশ্নগুলোই তো অবান্তর বলে মনে হচ্ছে। আপনারা যে ম্যাপিংয়ের যে গ্রাফটা দেখালেন, এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। এই ম্যাপিংটা হয়েছে মূলত 2002 সালের যে লিস্ট তার সাথে 2024 সালের যে লিস্ট সেটাকে মেলানো হয়েছে। সেখানে মেলাতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো জেলাতে 60% মিলছে, কোনো জেলাতে 25% মিলছে, কোনো জেলাতে 30% মিলছে। একটা অ্যাভারেজ হিসেব অনুযায়ী প্রত্যেক বছর একটা বুথে যা মানুষজন থাকেন তার 3% ভোটার নতুন অ্যাডিশন হয়, মানে তাদের 3% মানুষজন থাকেন যাদের বয়সটা 18 বছর অতিক্রম করে, তাহলে তারা নতুন ঢুকছেন। 2002 এখন হচ্ছে 2025, তাহলে এই যে বিগত 22 বছরে
অন্ততপক্ষে 60% নতুন নাম যুক্ত হয়েছে। তাহলে এই যে 60% নতুন নাম যুক্ত হলো, তাদেরকে তো ম্যাপিংয়ে পাচ্ছেন না, তারা তো নতুনভাবে যুক্ত হচ্ছেন। সুতরাং এই যে ডিফারেন্সটা দেখে পর আপনাদের মনে হচ্ছে যে এই 60% ভোট বাদ যাবে, এটা কিন্তু আদপেও তাই নয়। 2002 সালে তাদের নাম ছিল না, তারপরে পরে 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 যুক্ত হতে হতে গেছে। এখানে দেখতে হবে যে যারা মৃত ভোটার, বিশেষ করে ডিসপ্লেসড ভোটার যারা থাকে না এখানে, অ্যাবসেন্ট ভোটার, দু জায়গাতে নাম আছে, এই রকম এন্ট্রিগুলোকে চিহ্নিত করে বাদ দেওয়াটার কাজটা মেনলি করতে হবে। এবার এখানে যদি আসি, যদি একদম আমাকে নিরপেক্ষভাবে বলতে বলেন যে আমার যে অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে যদি বলতে বলেন যে এই যে শাসক দলের এত গাজারা হওয়ার কারণটা কি, এই ভোটারগুলো একজন ভোটকর্মী হিসেবে ভোট করতে গিয়েও আমরা দেখি এনারা সাধারণত চাপ দেন দিনের শেষে এই মৃত ভোটারদের, এই ডিসপ্লেসড ভোটারদের, এই ডুপ্লিকেট ভোটারদের ভোটগুলো তারা পোলিং পার্টির সাথে অ্যাডজাস্ট করে মেরে দেন। তাহলে এই যে ভুয়ো ভোটারগুলো যুক্ত হয়ে আছে, এরা কিন্তু মূলত বকলমে, সে লোকটা মৃত হতে পারে কিন্তু ভোটের দিনে তিনি জীবিত হয়ে ওঠেন, এবং এরা মূলত এই শাসক দলের ভোট ব্যাংককে বাড়ায়। তাহলে এই নামগুলো যদি বাদ চলে যায়, তাহলে আউট অ্যান্ড রাইট এদের ভোটটা একদম এতটা কমে যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে, তাতে কার কি আপত্তি থাকতে পারে? যে লোকটা মারা গেছে তার ভোটটা বাদ যাবে না, তো তার ভোটটা থাকে কিভাবে? সে তো মারা গেছে, এটা তো বাদ যাওয়াটা তো খুব স্বাভাবিক। কিন্তু কালীগঞ্জের বিধানসভার ক্ষেত্রেও 6000 নাম বাদ গেছিল, কিন্তু সেই ক্ষেত্রে তো আমরা জানতেই পারিনি যে কবে মানে সেখানে হলো, নিবন্ধীকরণ হলো এবং 6000 বাদ গেল। সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের তরফে কি কোনো রাজনৈতিক দলের তরফে কোনো আওয়াজ করা হয়নি। এবার তাহলে সেই সংশয়টা আসছে কেন? সেই কথাটাই তো বলছি। আর যে কথাটা পার্থদা অভিযোগ করে গেলেন যে উত্তরবঙ্গে সমস্ত কিছু ওয়াশড আউট হয়ে গেছে, সুতরাং তাদের পক্ষে ডকুমেন্ট দেওয়াটা মুশকিল, এটা আমার কাছে অত্যন্ত হাস্যকর লেগেছে এবং মানে বিষয়গুলোকে গোল গোল করে ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা বলে মনে হয়েছে। 12 নম্বরে যে মানে প্রমাণ দেওয়ার, মানে প্রমাণ বিভিন্নভাবে তো আপনি প্রমাণ দিতে পারেন, যে ডকুমেন্টেশন, তার 12 নম্বরে লেখা আছে যে আপনার লোকাল অথরিটি আপনাকে যদি সার্টিফাই করে দেয়, তাহলে সেই সার্টিফিকেটটাও চলবে। তাহলে সেটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারে, সেটা কোনো কাউন্সিলর হতে পারে, তারা যদি সার্টিফিকেট দেয় তাহলে সেটাও তো হতে পারে গ্রাহ্য। সমস্ত কিছু না থাকলে আপনি বলতে চাইছেন যে এসআইআর এর ক্ষেত্রে সমস্যা নেই, সমস্যা হচ্ছে মৃত ভোটার বা ডিসপ্লেসড ভোটার বা যারা অন্য কোথাও চলে গেছে, একাধিক বুথে যাদের নাম রয়েছে, সেই রকম ভোটারদের ভোটটাকে সম্পদ করে যারা ক্ষমতাশালী তারা জিততে চান, এবং দীর্ঘদিন ধরে এই কালচারটা চলে আসছে। আমি সুস্মিতাদির কাছে আসবো, অনির্বাণও রয়েছে, ভাস্কর আপনার কাছে আবার ফার্দার পরের রাউন্ডে যাব। কি ভাবছে কংগ্রেস? কারণ এই সময় খানিকটা বিভ্রান্তি এবং বিব্রত একটা কন্ডিশনের মধ্যে সুস্মিতাদিদের থাকার কথা, কারণ তেলেঙ্গানাতে সরাসরি মন্ত্রীর বাড়িতে সরকার পুলিশ পাঠিয়েছে। আপনারা জানেন যে হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকে কংগ্রেস সরকার রয়েছে। এখন বিধানসভা ভোটের আগে একটা সমস্যার মধ্যে দিয়ে সুস্মিতাদিরা যাচ্ছেন, কিন্তু ব্যাপার হচ্ছে বাংলার ক্ষেত্রে কতটা কেয়ারফুলি বিষয়টাকে দেখছেন, বা এই ভোট প্রক্রিয়ার নিবন্ধীকরণকে কি করে রাজনৈতিকভাবে সাহায্য করবেন। অবস্থানগতভাবে তারা পুরো এসআইআর এর বিরোধী, কিন্তু কি হতে চলেছে সেটা সুস্মিতাদি বলবেন। সুস্মিতাদির কাছে যাব, কিন্তু তার আগে পুরুলিয়ার থেকে একটা খবর আসছে যেখানে বলছে যে প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এই লেভেলে, সেটা হচ্ছে যে বিএলওদের ক্ষেত্রে শিক্ষকদের জায়গায় পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদেরকে শিক্ষক দেখিয়ে বিএলও হিসাবে কাজ করতে পাঠানো হচ্ছে, এবং এই নিয়ে পুরুলিয়ার বলরামপুর বিধানসভায় বিএলও নিয়োগ নিয়ে বিরোধী দল তারা প্রতিবাদ করেছে এবং এই বিষয়ে তারা আন্দোলন করছে বা তারা অবজেকশন জানিয়েছে। এরকম একাধিক জায়গায় বিএলওদেরকে ম্যানিপুলেট করবার একটা চেষ্টা করা হচ্ছে। তাহলে কি সঠিক আউটকাম সুস্মিতাদি উঠে আসবে, যদিও বা কংগ্রেসের বিরোধিতা করছে এসআইআর? দেখুন, বিএলওদের ম্যানিপুলেশন যারা ক্ষমতায় রয়েছে, ক্ষমতাসীন দল বাংলায়, তারা অল টাইম করে চলেছে। এই ম্যানিপুলেশন আজকে না, কারণ আমি নিজে যেহেতু বহুবার ইলেকশন লড়েছি, আমি জানি যে কিভাবে বিএলওরা নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, আমরা কমপ্লেন করি, চিৎকার করি, একটা কথা শোনে না, মানে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা সরকারি কর্মচারী, এই সরকারি কর্মচারীদেরও না আগে একটা গ্রেড ছিল, যে গ্রেড অনুযায়ী তুমি এই সরকারি কর্মচারীদের এরা বিএলও হতে পারবে, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না, গ্রেডটা কিন্তু নামানো হচ্ছে। যে আপনি পার্শ্ব শিক্ষকের কথা বললেন না, পার্শ্ব শিক্ষক হয়তো আপনি দেখবেন টেম্পোরারি শিক্ষকদেরও পাঠানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে
আমি এখানে আসার পর থেকে অনেকগুলো কথা শুনলাম, মানে আমি আধ ঘন্টার পরে সুযোগ পেলাম বলার, তাই জন্য অনেক কথা শুনলাম। প্রথমত আমি বলি বিজেপির এই যে একটা মানে ন্যারেটিভ, যে এই মুসলমান অধিষ্ঠিত এলাকাগুলোকে বারে বারে মেনশন করা, এই যে বলছে ডেমোক্রেসি নাকি মুর্শিদাবাদের নেই, বিজেপি তো এসআইআর করছে না, বিজেপি যা খুশি বলুক। বিজেপি করছে না, কে করছে? বিজেপি করে নাকি এসআইআর? কেন্দ্রীয় সরকার করছে তো, কেন্দ্রীয় সরকার করছে এসআইআর না, নির্বাচন কমিশন করছে। আমাকে দাঁড়ান, এটাই বলতে দিন। বিজেপি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার সব মিলেমিশে একাকার হয়ে গেছে, যেমন সিবিআই, ইডি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি এই জায়গাটাই তো বলতে আসছিলাম, সব প্রপোর্শনাল টু। এইবার বিষয়টা হচ্ছে এই যে আমি বলতে চাইছি, বিজেপি বারে বারে এই যে প্রীতম বলল এইসব এলাকাগুলোতে ডেমোক্রেসি নেই, এইসব এলাকাগুলোতে ডেমোক্রেসি নেই, এরা এগুলো বন্ধ করুক। এই ভেদাভেদের দ্বারা রাজনীতি ডেমোক্রেসি না। আমি আরো একটু পরিষ্কার করে দিই, প্রীতম যেটা বলেছেন যে দক্ষিণ 24 পরগনা এবং আরো কিছু জায়গার নাম উল্লেখ করে সেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ডেমোগ্রাফি শুধু চেঞ্জ হয়নি, তার সাথে বলেছে ডেমোক্রেসিও নষ্ট হয়েছে, সেটাও বলেছে। হয়তো বা ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার জন্য আমরা সন্দেশখালীর ক্ষেত্রে যেরকম দেখেছি অভিযোগ, মানে ওরা এটা মেনশন করে, যেমন ওদের বিরোধী দলনেতা মোল্লা, মোসলা, লুঙ্গি পরা, এইভাবে যেভাবে উনি অ্যাটাক করে, এই শব্দগুলো তো অবশ্যই অপ্রীতিকর, মানে অপ্রীতিকর শব্দ। বিষয়টা হচ্ছে এগুলো বন্ধ করুক। আর একটা জিনিস হচ্ছে যে আজকে পার্থদা বলে গেলেন যে পার্টিকুলারলি একটা দিনে নির্ধারিত সময় সারা দেশে হোক এসআইআর, কিন্তু তৃণমূলের অন্য নেতারা তো এসআইআর করতেই দেবে না বলছে। না, এখন বলছে তৃণমূল যে বৈধ ভোটার বাদ, এবং এতে বলছে বৈধ ভোটারে একটা নামও যদি বাদ যায় তাহলে আমরা অনেক কিছু হুমকি দিচ্ছি। কালী পুজোর পরে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট আন্দোলন হবে, এটাও আজকে আপডেটে আছে। এবার আমি বলছি যে সেখানে সেই রকম হলে তো আমরাও আন্দোলন করব, যেমন রাহুল গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছে ভোট চুরি। বিজেপি যেভাবে ভোট চুরি করেছে প্রত্যেকটা জায়গায় সমস্ত প্রমাণ স্বরূপ, তথ্য স্বরূপ দেখিয়ে দিয়েছে রাহুল গান্ধী। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোর্টে যাননি। আপনি জানেন কতবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে? আপনি জানেন 5 বার চিঠি দিয়েছে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে। এবার বিষয়টা হচ্ছে, আর প্রীতম আর একটা কথা বলেছে, যে কথাটা হচ্ছে রাহুল গান্ধী নাকি হাতে, আমি কারোর বলার সময় ডিস্টার্ব করিনি, ডোন্ট ডিস্টার্ব মি প্রীতম, আমি কিন্তু আর সামনে বলতেই দেব না। চিঠি পাঠিয়েছে, আজ অবধি একটা জবাব দেননি। মিথ্যাবাদী রাহুল গান্ধী, মিথ্যাবাদী কংগ্রেসের মুখপাত্র, এই হচ্ছে তার প্রমাণ। এই প্রমাণ আমরা আগে চিঠিকে আবার দেখিয়ে দিতে পারি। এই উত্তরটা কবে দেবে? কবে যাবে কোর্টে? এবং এই লিখিত উত্তর দেননি কেন? প্রীতম দা প্লিজ। আমি কিন্তু কারো বলার সময় এত করি। এবার বিষয়টা হচ্ছে কারা সংবিধানের কথা বলছে, কারা ডেমোক্রেসির কথা বলছে, যারা ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের স্বাধীনতাকেই মানে না, যারা কিনা বলে রাম মন্দির যেদিনকে স্থাপিত হয়েছে সেদিনকে নাকি ভারতবর্ষ মানে স্বাধীন হয়েছে। তা এই যদি যাদের চিন্তা ভাবনা, তাদের মুখে ডেমোক্রেসি কিংবা সংবিধানের কথা মানায় না। এবার হচ্ছে আসা যাক, এই যে বিএলও এবং বিএলএ, এই যে প্রত্যেকটা জায়গায় বিএলএদের নাম চাইছে প্রত্যেকটা বুথে। না, বিএলএ তো দেবে রাজনৈতিক দলগুলো, আমি সেটা বলতে দিন আমাকে কথাটা। এইবার কথাটা হচ্ছে রাজনৈতিক যে দলগুলো বিএলএ দেয়, মানে বুথ লেভেল এজেন্ট দেয়, এই নামগুলো আমরা কেন আগের থেকে প্রকাশ করব? আমরা যদি আগের থেকে প্রকাশ করে দিই, তাদেরকে এমনি ধমকে চমকে হুমকি দিয়ে তাদেরকে বসতে দেবে না, তাদেরকে থাকতে দেবে না, তাদেরকে মনিটরিং করতে দেবে। কারা করে এটা? বিএলএর কথা না, কারা করে এটা? মানে এই যে ধমকানো চমকানোর কাজটা কারা করে? এইটা তো আমাদের তৃণমূল সরকার করে, তৃণমূল দল করে। আচ্ছা, ওই সরকার আর দল এক বললাম আবার। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা শুনতে পেলাম আজকে ওই
উত্তরবঙ্গের কথা বারংবার উঠে আসছে। উত্তরবঙ্গে ধ্বংসলীলায় 1,20,000 টাকা করে তাদের ক্ষয়ক্ষতির জন্য দেওয়া হয়েছে, বাড়ি ঘর দোলের জন্য। তাদের সব শেষ, বাংলার ঘর, তাদের সমস্ত ধসে শেষ। এবার আজকে সেই জায়গায় একটা বাড়ি কি 1,20,000 টাকায় হয়? না, সেটা তো অন্য প্রশ্ন। এবং সেখানে আজকে আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর মুখে তিনি ওখানে বড় মহাকাল মন্দির করবেন। তিনি এইটা বলছেন না যে যেখানে কনস্ট্রাকশন গুলো ধ্বংস হয়েছে সেটা অন্য ইস্যুতে আলোচনা চলে গেল। না, এইবার বলছি আমি, না সেটা নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব। না, আমি এটা বলছি এবার, এই যে 1.5 কোটি নাম বাদ দেওয়া হবে টার্গেট করে বলা হচ্ছে, 1.5 কোটি নাম, তার মানে এই সংখ্যাটা তারা জানে কত অযোগ্য ভোটার আছে? বিজেপি কি জানে? একদমই তাই। আমি এইটা হচ্ছে প্রশ্ন। আর এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে কংগ্রেস আন্দোলন করছে। আমরা ভোট চোর গদি চোর এর বিরুদ্ধে আমরা গণস্বাক্ষর করছি প্রত্যেকটা জায়গায়, এবং তোমাদের প্রথম থেকেই আন্দোলন ছিল এসআইআর এর, সেটা একই রকম ভাবে জারি থাকবে। কারণ এটার উদ্দেশ্যটা সঠিক না। উদ্দেশ্য সঠিক না, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হোক, কিন্তু এভাবে না, কিন্তু এভাবে না। এই টার্মস এন্ড কন্ডিশনের এগেইনস্ট। একদম আমি অনির্বাণের কাছে আসব, কিন্তু অনির্বাণের কাছে বিরতির পরে আসব। আর আসার পর একটা ভয়াবহ অভিযোগ আজকে এসছে, সেটা হচ্ছে যে নৈহাটি বিধানসভাতে পাকিস্তানি ভোটারের নাম খুঁজে বার করা গেছে এবং সেটা নিয়ে সরাসরি ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছেন বিজেপি নেতা অর্জুন সিং। কি তিনি বলেছেন সেটাও শোনাবো, এবং যার বিরুদ্ধে অভিযোগ তারই বা পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও আপনাদেরকে শোনাবো। এটা পরিষ্কার যে তৃণমূলের তরফে খুব পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আজকেও একটা লেটেস্ট আপডেট এসছে যে তৃণমূল কংগ্রেস কত পেতে পারে। সংখ্যাটা 250+। তৃণমূলের রাজ্যের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য এটা। মানুষ আগামী বহুদিনের জন্য এই সরকারকেই রাখবে। প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে তালিকা নিয়ে। তালিকাটা কি? তালিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্জুন সিং এর অভিযোগ আসছে পাকিস্তানি ভোটার রয়েছে তালিকার মধ্যে। কি অভিযোগ অর্জুন সিং এর, শুনুন একবার। 2380 ঘোষ রোড, वार्ड नंबर 8, नैहटी, गौरीपुर, PS नैहटी। सालेहा खातून, डॉटर ऑफ लेट मोहम्मद खलील, बर्न হয়েছিল 1/2/1971, 1119/1, शाह फैजल कॉलोनी, कराची, पाकिस्तान, and married to मोहम्मद इमरान in 1991. यासर इमरान 14/6, डेट ऑफ बर्थ है 14/6/1997। जज्बा इमरान, डेट ऑफ बर्थ 11/1/2000। मोहम्मद फहाद इमरान and Safi Ali Imran, both Java and Yawar, born in Pakistan and brought to India on Pakistan passport in their। আর এবার আমি আপনাদেরকে শোনাবো যে যার বিরুদ্ধে অভিযোগ আসছে তার স্বামী কি বলছেন এই বিষয়ে। দ্রুত শুনুন। কবে বিয়ে করেছে? 1991 সালে। 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ, করাচি। করাচি কোথায়? পাকিস্তান, করাচি। পাকিস্তান, করাচি। ওয়াইফ কি করতেন ওখানে? হাউস ওয়াইফ, পড়তেন তখন। বৈধ কাগজপত্র এখানে সব কিছু আছে, পাসপোর্ট দিয়ে আসছে। এখানে হোম মিনিস্ট্রিতে 2 বছর করে ভিসা বাড়ায়। কোথায় ভিসা বাড়ায়? এই হোম ডিপার্টমেন্টে এখানে। কেন? বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে, LTV ভিসা, টিভি ভিসা, লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে, 2 বছর করে বাড়ানো হয়। আচ্ছা, সেটা আমি ভিসা বাড়াতে দিয়েছি ব্যারাকপুর FROর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখানেও পাইনি। তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি। পুলিশরা কি বলছে? অবৈধভাবে আছেন, ভিসা নেই, আপনারা এবার আসেন। হ্যাঁ, লিগালি আছি আমরা। লিগাল না থাকলে তো এইরকম থাকতাম। অনির্বাণ, প্রশ্নটা তো এখানে যে আমরা লিগালি আছি, লিগালি না থাকলে এরকম থাকতাম। এই যে থাকা, কমফোর্টেবলি থাকা, বিভিন্ন দেশের মানুষ এই রাজ্যে। আচ্ছা, তুমি আমাকে একটু বলো যে ভিসা হোল্ডার যারা, তারা কি ভোটার তালিকায় নাম উঠতে পারে? ভোটার তালিকাটা দেখালে না কেন? না মানে উনি তো ভোটার তালিকায় আমার স্ত্রীর নাম নেই বলে উনি তো কন্ডেম করেনি বাবা। তুমি ভোটার তালিকাটা দেখাও। না উনি তো কন্ডেম, এত আশ্চর্য ব্যাপার। তুমি তো সেই উকিলি পদ্ধতিতে চলছো। অর্জুন সিং তুমি বিজেপি পদ্ধতিতে চলতে পারো আর মুকিলি পদ্ধতিতে চলতে পারো না। না না, তুমি দেখো, তুমি দেবাশিস বিজেপি, আমি উকিল।
তুমি বিজেপি পদ্ধতিতে চলো, আমি উকিলি পদ্ধতিতে চলবো। সিং, তুই ব্যক্তিগত আক্রমণ করো না, যে আমি তোমার পেশা যখন উকিলি পদ্ধতি বলছো, ওটা কি আক্রমণ ছিল? অর্জুন সিং নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে উল্লেখ করে জানাচ্ছেন ভোটার তালিকা, এই তো তালিকা রয়েছে তো সামনে। অর্জুন সিং ম্যানিপুলেশন করে নাম তুলে। আমি বলবো না, এবার তুই বল। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে অর্জুন সিং এর অধিকার আছে চিঠি লেখার। যদি চিঠিটা উনি নিজে লেখেননি, আমি শিওর এত কিছু উনি লিখতে পারবেন না। যে লিখে দিয়ে তা উনি ওনার প্যাডে দিয়ে নির্বাচন কমিশনকে জানান, হ্যাঁ মন্ত্রককে জানান, রাষ্ট্রপতিকে জানান, এটা অধিকারের মধ্যে পড়ে। আবার উল্টো দিকে তুমি যখন একটা অভিযোগকে মান্যতা দিয়ে সেটাকে খবর হিসেবে দেখাচ্ছ, এটা তোমার অধিকার নয়, এটা তোমার ডিউটির মধ্যে পড়ে যে তুমি ভোটার লিস্টে নাম আছে এটা তুমি আমাকে দেখাবে, সেটা তুমি দেখাচ্ছ না। এতে এমনিতে কিছু না। দেখো দেবাশিস, বিজেপি যে গোহারান হাঁটতে চলেছে সেই ভয়টা নানাভাবে ছড়িয়ে গেছে নানা স্তরে। একটু আগে ভাস্করবাবুর কথা শুনছিলাম, তোমার কথা শুনছি, পিতরের কথাটা মিস করে দিয়েছি, যদিও আমি খুবই ভালোবাসি। কিন্তু এই যে বিজেপি, যারা সরাসরি বিজেপি বা বিজেপি সমর্থন করে, তাদের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বিভিন্ন মুখোশ টুকোশ পরে যারা বিজেপির দালালি করতে নেমে পড়েছে নানা রকম মঞ্চ টঞ্চ করে, তাদের মনের মধ্যে একটা উদ্বেগ, ভয় কাজ করছে। এই ভয়টার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ভয়টার সঙ্গে সরাসরি বাংলার মানুষের যে ব্যাকল্যাশ গণতান্ত্রিকভাবে, সেটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গা থেকে যদি তুমি ভোটার লিস্টটা আমাকে দেখাতে পারতে, আমি মনে করতাম যে তোমার মধ্যে যে সততা আছে, তুমি সেটা দেখাতে পারছো না। অতএব আমি এটা যদি মনে করি, আশা করি কেউ অন্যায় ধরবেন না, যে তোমার মধ্যেই উদ্বেগ, ভয় কাজ করতে শুরু করেছে, তাহলে বোধহয় সেটা খুব ভুল হবে না। সুতরাং অভিযোগকে তুলে ধরলাম অনির্বাণ। দেখো, অর্জুন সিং এর অভিযোগ তুলে ধরলাম, এবং যে অভিযুক্ত তার স্বামীর বক্তব্য শোনালাম। প্রথম কথা, অর্জুন সিং কোনো এক জায়গাতেও বলেননি যে ভোটার তালিকায় আমাদের নাম নেই, মিথ্যা। আরে ভোটার তালিকাটাই তুমি দেখাতে পারছো না, সেটা নিয়ে আলোচনাটাই তো অবান্তর হয়ে যাচ্ছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, অর্জুন সিং মহাশয়ের যদি অভিযোগের তালিকার কথা আমি বলতে চাই, 2024-এর যে মাসে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীপদ ঘোষণা হচ্ছিল, বোধহয় ওটা অ্যারাউন্ড, আমার ভুল না হলে 12টা সাড়ে 12টা নাগাদ দুপুর, বলতে না 12টা সাড়ে 12টা নাগাদ, তার 2-3 মিনিট আগেও যদি অর্জুন সিংকে জিজ্ঞাসা করতে যে বিজেপি আসলে ঠিক কিরকম দল, তিনি যে অভিযোগগুলি করতেন ওগুলো তুমি এখন চালাও, চালাতে পারবে না। সুতরাং অর্জুন সিং মহাশয় রাজনৈতিকভাবে যা অভিযোগ করে থাকেন, এখন যেটা করেন 5 মিনিট পর অন্য দলে গিয়ে ঠিক উল্টো কথা বলেন, আরও 5 মিনিট পর আবার ওই দলে ফিরে এসে আবার উল্টো কথা বলেন। অতএব তার এই অভিযোগের যে ভিত্তি, সেটা আদৌ কতটা আছে, এটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায় এক। দ্বিতীয় কথা, এসআইআর নিয়ে একটু সার্বিকভাবে একটা কথা বলি। দেখো, এসআইআর করা, ইন্টেন্সিভ রিভিশন ইত্যাদি করাটা নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, এটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই। তারা করতে চায় বা করতে চায় না, এটা বিষয় নয়, নিয়মে আছে, তারা করবে। সমস্যাটা হচ্ছে তাদের নিজস্ব বানানো নিয়ম যখন তারা ভেঙে এটা করতে চায়। কারণ বিহারের প্রথম এসআইআর যেটা হলো, সেখানে আমরা বারবার করে শুনলাম যে সেখানে নাকি বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে তালিকায় ঢুকে পড়েছে, হলো তাদের নাকি নামঠাম সব বাদ দেওয়ার জন্য এত কিছু করা হচ্ছে। সর্বশেষ যে প্রেস কনফারেন্স জ্ঞানেশ কুমার মহাশয় করলেন, মুখ্য নির্বাচন কমিশনার, তাকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে সাহেব কতজন অনুপ্রবেশকারীর নাম আপনারা বাদ দিয়েছেন, উনি একটা কথা বললেন না। কেন বললেন না? ভাস্কর দা প্লিজ। না, আমার তো এই নিয়ে ওনার কিছু বলার মানে প্রয়োজন পড়ে না, কারণ আমরা অভিযোগ করেছি, সেই অভিযোগকে উনি গায়ে মাখছেন। তার মানে কোথাও না কোথাও অভিযোগকে স্বীকার করার মধ্যে দিয়েই উনি যে আক্রমণটা করলেন, সেখানে উনি স্বীকারই করে নিলেন যে হ্যাঁ, যে অভিযোগ আমরা করছি তার সত্যতা আছে, সেই সত্যতা মেনে নিয়েই করেছেন। আর আমি বলবো যে মানে সারা রাজ্যের বিএলওদেরকে আমরা বলতে চাই যে আপনারা নির্ভয়ে কাজ করুন, আপনাদের পাশে আমরা আছি। রাজনৈতিক দল দড়ি টানাটানি করুক, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা চাই যে এই কাজটা সুষ্ঠুভাবে যাতে বিএলওরা করতে পারেন, তার জন্য আমরা পাশে আছি। এবং আমরা খুব তাড়াতাড়ি একটা হেল্প ডেস্ক খুলতে চলেছি, যেখানে বিএলওরা কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হলে তারা আমাদেরকে জানাবেন। আমরা সেই অভিযোগগুলো ঠিক দু লাইন একটু আগে বলছিল না যে সময় একদম নেই, কথা বলতে এসছে আজকে অফিসিয়ালি মুখপাত্র না হয়, নাহলে তুমি এখানে আইনজীবী দেখাতেন। আইনজীবী হয়েও তুমি যদি দেখো উকিলের কথা বলো, তাহলে ও রেগে যাচ্ছে। এবং ও কার জামা পরে এসে তৃণমূলী জামা, তো তৃণমূলী কার হয়ে এখানে কথা বলতে, তৃণমূলে দালালি করতেছে। যাই হোক, তো এইটা হচ্ছে লাস্ট এই বিহারের যে ইন্টেন্সিভ রিভিউর পরে এটা হচ্ছে ইলেকশন কমিশন তার তালিকা প্রকাশ করেছে, টুইটার হ্যান্ডেলে আছে, ওখান থেকে ডাউনলোড করে আপনারা করতে পারেন। ওখানে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার লেখা আছে, পরিষ্কার কংগ্রেস ভারত বিরোধী
কংগ্রেস তোলার ব্যাপার, ভারত বিরোধী কংগ্রেস তোলার ব্যাপার। এই আজকে এখানে পরিষ্কার লেখা আছে, আজকে হাতে আর একদম সময় নেই, একদম সময় নেই, একদম সময় নেই, শেষ করতে হবে। আমার প্লিজ 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 115 নম্বর, একটা মিনিট শেষ করতে দাও, ব্যাস আর হাতে সময় নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তবে অনির্বাণের উদ্দেশ্যে এটাও আমার বলা থাকবে যে 115 নম্বর পার্টে ভোটার লিস্ট অনুযায়ী এই যে ব্যক্তির নাম নেই সেটাও কিন্তু অনির্বাণ দেখাতে পারেনি, অর্থাৎ সেটা যদি দেখাতে পারে আমরা সেটাও প্রচার করব। আমরা বলছি নাম আছে এবং সেই অভিযোগ কিন্তু উঠে এসছে সালেহা খাতুনের নাম। অনির্বাণ অনেক অভিযোগ করলেও আমাদের অনুরোধ থাকবে অনির্বাণ দেখাক সেই ভোটার তালিকা যেখানে সালেহা খাতুনের নাম নেই, ও যেটা আমাকে চ্যালেঞ্জ করছিল। আজকে এখানে আমরা শেষ করব এই অনুষ্ঠান। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।